নমস্কার। আজ আমরা এমন একটা চমকপ্রদ আর ভাইরাল রাজনৈতিক রহস্যের বিশ্লেষণ করতে চলেছি যা শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। ভাবুন তো, একটা অদ্ভুত আর আপাতদৃষ্টিতে হাস্যকর ঘটনা কিভাবে একটা বিশাল মাপের আন্দোলনের রূপ নিতে পারে। আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে গিয়ে এর পেছনের আসল সত্যিটা বোঝার চেষ্টা করব। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢোকা যাক। ৯০ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র ৪-৫ দিনের মধ্যে একটা আনকোরা নতুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঠিক এই পরিমাণ ফলোয়ার জোগাড় করে ফেলেছে। একটু ভেবে দেখুন, আমাদের দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠিত সর্বভারতীয় রাজনৈতিক দলের অফিসিয়াল অ্যাকাউন্টেও কিন্তু এত ফলোয়ার নেই। এত কম সময়ে এত মানুষের সমর্থন পাওয়াটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা সত্যিই অবিশ্বাস্য। আর ঠিক এই কারণেই এর পেছনের রহস্যটা একেবারে খুঁটিয়ে দেখা দরকার। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই বিপুল ফলোয়ারের পেছনে যে নামটা রয়েছে সেটা আরও অদ্ভুত। নাম রাখা হয়েছে ককরোচ জনতা পার্টি বা আরশোলাদের দল। মানে নামটা শুনলে প্রথমে যে কারোর হাসি পাবে, তাই না? কিন্তু ইন্টারনেটে রীতিমতো ঝড় তোলাই নামটা এখন আর নিছক কোনো জোক নেই। এটা এমন এক ইন্টারনেট ফেনোমেননে পরিণত হয়েছে যা এখন খুব গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন। আমাদের আজকের বিশ্লেষণের প্রথম পর্ব একটি ভাইরাল রাজনৈতিক ঘটনা। গত মে মাসের মাঝামাঝি সময়ে তৈরি হওয়া এই অ্যাকাউন্টের বায়োটা যদি আমরা পড়ি, সেখানে লেখা রয়েছে যুব সমাজের জন্য, যুব সমাজ দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক মোর্চা। আর এদের স্লোগানটা হলো এক আন্দোলন, এক দেশ, এক পরিবর্তন। অর্থাৎ তারা নিজেদেরকে পুরোপুরিভাবে একটি যুব চালিত রাজনৈতিক ফ্রন্ট হিসেবে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। আর বলাই বাহুল্য, এই অ্যাপ্রোচটা কিন্তু তরুণ প্রজন্মের দারুণভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এবার আসি দ্বিতীয় পর্বে। ঠিক কোথা থেকে তৈরি হলো এই ক্ষোভের স্ফুলিঙ্গ? এই অদ্ভুত আন্দোলনটা শুরু হওয়ার পেছনে মূলত দুটো বড় প্রাতিষ্ঠানিক ধাক্কা কাজ করেছে। গল্পটা শুরু হয় ১১ই মে, যখন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ এক চরম অনিশ্চয়তার মুখে পড়ে যায়। বুঝতেই পারছেন, এই ভয়াবহ ঘটনা থেকে সাধারণ মানুষের মনে ঠিক কতটা ক্ষোভের সৃষ্টি হতে পারে। সেই ক্ষোভ গিয়ে পৌঁছায় মে মাসের মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানিতে। আর ঠিক তার পরেই ওই ১৬-১৭ই মে নাগাদ এই অ্যাকাউন্টে আত্মপ্রকাশ করে। টাইমিংটা খেয়াল করলেন তো? সুপ্রিম কোর্টের সেই শুনানিতে এমন একটা ঘটনা ঘটে যা এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু। একটি মামলার শুনানি চলাকালীন ভারতের প্রধান বিচারপতি একটি মৌখিক মন্তব্য করেন। তিনি বলেন, সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা অনেকটা আরশোলার মতো, যারা চাকরি না পেয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা আরটিআই অ্যাক্টিভিজমে ঢুকে সিস্টেমকে আক্রমণ করতে শুরু করেছে। ব্যাস, এই একটা মাত্র শব্দ আরশোলা বা ককরোচ বেকারত্বের জ্বালায় ধুঁকতে থাকা যুব সমাজের মধ্যে একেবারে দাবানলের মতো ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। আর অজান্তেই এই নতুন আন্দোলনের একটা মোক্ষম নামও তৈরি হয়ে যায়। তবে হ্যাঁ, এখানে আমাদের একদম নিরপেক্ষভাবে একটা জিনিস পরিষ্কার করে নিতে হবে। এই বিতর্কের পরপরই কিন্তু প্রধান বিচারপতি একটি আনুষ্ঠানিক স্পষ্টীকরণ দেন। তিনি জানান যে তার এই বক্তব্য কোনোভাবেই সাধারণ যুবক যুবতীদের জন্য ছিল না, বরং তার নিশানায় ছিল তারাই যারা ভুয়ো ডিগ্রি দিয়ে চাকরি করছে এবং সিস্টেমের অপব্যবহার করছে। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানান যে দেশের যুব সমাজের প্রতি তার যথেষ্ট সম্মান রয়েছে, কিন্তু সমস্যাটা হলো ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। ইন্টারনেট দুনিয়া সেই আরশোলা শব্দটাকে একটা ব্যঙ্গাত্মক হাতিয়ার এবং প্রতিবাদের ভাষা হিসাবে শক্ত করে আঁকড়ে ধরে ফেলেছে। এবার চলে আসি আমাদের তৃতীয় পর্বে, ৫ দফার এজেন্ডা। ইন্টারনেটের এই মিম বা ব্যঙ্গ যে শুধু হাসাহাসির মধ্যেই আটকেনি, তার প্রমাণ হল এদের এই সুনির্দিষ্ট ৫ দফার ইশতেহার। দাবিগুলো একবার শুনবেন। ১. অবসর গ্রহণের পর বিচারপতিদের কোনো পুরস্কার বা রাজ্যসভার সিট দেওয়া যাবে না। ২. ভোটের বাক্স পুরোপুরি সুরক্ষিত রাখতে হবে। ৩. মহিলাদের জন্য ৫০% সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ৪. মিডিয়াকে হতে হবে সম্পূর্ণ স্বাধীন। এবং ৫. যদি কোনো সাংসদ বা বিধায়ক ভোটের পর দলবদল করেন, তবে তাকে ২০ বছরের জন্য রাজনীতি থেকে সোজা ব্যান করে দিতে হবে। বুঝতেই পারছেন, এটা আর নিছক কোনো জোক নেই, বরং একেবারে সুনির্দিষ্ট আর জোরালো একটা রাজনৈতিক রূপরেখা। বিশ্লেষণের চতুর্থ পর্ব, ষড়যন্ত্র ও সমালোচনা। স্বাভাবিকভাবেই এই আন্দোলনের প্রতিষ্ঠাতাদের আসল উদ্দেশ্য নিয়ে এখন দুটো সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। একদিকে অনেকেই এটাকে দেখছেন বেকারত্ব এবং সিস্টেমের দুর্নীতির বিরুদ্ধে দেশের যুব সমাজের একটা স্বতঃস্ফূর্ত অর্থনৈতিক ও সামাজিক প্রতিবাদ হিসাবে, কিন্তু উল্টো দিকে কট্টর সমালোচকদের মতে এটা নাকি সম্পূর্ণ সাজানো একটা ছক। তাদের দাবি, বিদেশি শক্তির সাহায্যে দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা নষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র চলছে এর আড়ালে। সমালোচকদের মূল অভিযোগগুলো ঘাটলে মূলত ৩টে বিষয়ে উঠে আসে। প্রথমত, অভিযোগ উঠেছে যে এই অ্যাকাউন্টটি মূলত আমেরিকা থেকে পরিচালিত হচ্ছে এবং এর প্রতিষ্ঠাতা নিজেও আমেরিকায় থাকেন।
দ্বিতীয়ত, কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে যে প্রতিষ্ঠাতার সাথে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পুরনো যোগসূত্র রয়েছে এবং তার আগের অ্যাকাউন্টগুলোতে সরকার বিরোধী নানা পোস্টও দেখা গেছে। আর সবশেষে সবচেয়ে মারাত্মক অভিযোগটি হল এই পুরো বিষয়টির আসল উদ্দেশ্য নাকি নেপাল বা বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে চলা অস্থিরতার অনুকরণে ভারতেও একটা বড়সড় অরাজকতা সৃষ্টি করা। কিন্তু ঠিক এই জায়গাতেই আমাদের বস্তুনিষ্ঠ থাকতে হবে। মুদ্রার ওপিটটাও তো দেখতে হবে, তাই না? এই সমস্ত গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠাতা কিন্তু একটা কড়া পাল্টা দাবি করেছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, ভারতের যুব সমাজ এতটা বোকা নয় যে তারা নেপাল বা বাংলাদেশের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে। দেখুন, আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না। আমাদের কাজ হলো দুই পক্ষের যুক্তিগুলোই সমানভাবে আপনাদের সামনে তুলে ধরা, যাতে পুরো চিত্রটা আপনাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। এবার আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং একেবারে শেষ পর্বে, গণতান্ত্রিক বাস্তবতা। ইন্টারনেটের এই সাইবার যুদ্ধক্ষেত্র থেকে একটু বেরিয়ে এসে যদি আমরা বৃহত্তর বাস্তবের দিকে তাকাই, তাহলে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যায়। এই যে জনরোষ, এর কারণগুলো কিন্তু মোটেও কাল্পনিক নয়। আমাদের দেশে সত্যিই একটা অর্থনৈতিক সংকট চলছে, টাকার মান কমছে, যুব সমাজের মধ্যে বেকারত্বের হার এই মুহূর্তে উদ্বেগজনক জায়গায় রয়েছে। তার উপর যোগ হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো সিস্টেম্যাটিক দুর্নীতি, যা হাজার হাজার মেধাবী তরুণের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। এর পাশাপাশি রয়েছে আমাদের দেশের অত্যন্ত জটিল আইনি ব্যবস্থা এবং আদালত অবমাননার মতো কঠোর আইনের ভয়। সত্যি বলতে কি, এই বাস্তব অর্থনৈতিক আর সামাজিক লড়াইগুলো আজ দেশের তরুণদের জন্য রীতিমতো এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকে এই পুরো প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটা অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ উক্তি মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, সরকার আসবে, সরকার চলেও যাবে, কিন্তু এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হবে। কথাটা কত খাঁটি, তাই না? এটা আমাদের মনে করিয়ে দেয় যে কোনো সাময়িক সরকার বা ইন্টারনেটে ভাইরাল হওয়া কোনো সাময়িক আন্দোলনের চেয়ে আমাদের এই দেশের অস্তিত্ব এবং তার গণতান্ত্রিক মূলভিত্তি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা অত্যন্ত গভীর প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাববেন, ইন্টারনেটের এই ব্যঙ্গ বা স্যাটায়ার কি আজ আমাদের গণতন্ত্রের নতুন ভাষা হয়ে উঠেছে, নাকি এটি শেষ পর্যন্ত আমাদের দেশের স্থিতিশীলতার প্রতি এক নতুন হুমকি? এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন খুব গভীরভাবে চিন্তাভাবনা করার সময় এসছে। কারণ দিন শেষে একটা গণতান্ত্রিক দেশে সবচেয়ে বড় ক্ষমতাটা থাকে সাধারণ নাগরিকদের ওই একটা মাত্র ভোটের হাতেই। আর সেই চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করার আগে নিজেদের চোখ কান খোলা রেখে সঠিক তথ্য যাচাই করে নেওয়াটা কিন্তু আমাদের সবারই দায়িত্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।